বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলে জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো করার জন্য আমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো খুবই ভালোভাবে বিশ্লেষণ করা জরুরি এবং এই কোশ্চেনগুলো আমরা যদি সঠিকভাবে পড়তে পারি এবং সঠিকভাবে এই জিনিসগুলো আমরা বিশ্লেষণ করে পড়তে পারি, কোন কোন সেকশন থেকে প্রশ্নগুলো এসেছে, অপশনগুলো কি ছিল, কিভাবে উত্তর করতে হবে, তাহলে আমরা আসলে এখান থেকে প্রশ্নগুলো পেতে পারি। যদি আমরা এমনভাবে বলি যে কোশ্চেন একটা আসছে এবং সেই কোশ্চেনের সিমিলার সেম কোশ্চেন পরের বার আসবে না, এটা স্বাভাবিক। কিন্তু আমরা যদি আসলে বোঝার চেষ্টা করি কোন সেকশন থেকে প্রশ্নগুলো আসলো এবং কিভাবে উত্তর করতে হবে, অপশনগুলোতে কি কি আছে, কোন সেগমেন্ট থেকে কোশ্চেন আসছে। আমি উদাহরণস্বরূপ একটা চ্যাপ্টারের কথা বলি, যেমন হিসাব বিজ্ঞানের নীতিমালা। আমরা যদি প্রশ্নগুলো বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো হিসাব বিজ্ঞানের নীতিমালা থেকে রেগুলারই প্রশ্ন আসে এবং কোন কোন সেগমেন্ট থেকে প্রশ্ন আসে, ঘুরাই ফিরে একই সেগমেন্ট থেকেই প্রশ্ন আসে, এগুলো আমরা ভালোভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। আর আমরা একটু সবাই চেষ্টা করবো ভালোভাবে পড়াশোনা করার জন্য, সঠিকভাবে বোঝার জন্য, তাহলে ইনশাল্লাহ সবাই ভালো করতে পারবো। তো প্রথমে যে জায়গা চলে আসতেছি আমরা, প্রথম কোশ্চেন যেটা আছে এখানে, নিচের কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ? আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব নিচের কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ, এবং কোশ্চেন যখন পড়বো তখন চেষ্টা করব এতটুকু বোঝার জন্য যে যেই সেগমেন্ট থেকে কোশ্চেন এসেছে সেটা ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য। তাহলে বিলম্বিত মুনাফা জাতীয় খরচ হচ্ছে এমন খরচ, মুনাফা জাতীয় খরচের পূর্বে যদি অগ্রিম বা বকেয়া থাকে, মুনাফা জাতীয় খরচের পূর্বে যদি অগ্রিম বা বকেয়া থাকে তাহলে সেটা বিলম্বিত মুনাফা জাতীয় খরচ হবে। এখন অগ্রিম বা বকেয়া হলে কেন বিলম্বিত মুনাফা জাতীয় খরচ হলো? কারণ হচ্ছে মুনাফা জাতীয় খরচ সাধারণত 1 বছরের ভিতর সীমাবদ্ধ থাকে, কিন্তু অগ্রিম বা বকেয়া হলে সেটা বিভিন্ন বছরের ভিতর চলে যায়, এই জন্য এটি হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় খরচ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কর্জের উপর সুদ, এটা বিভিন্ন সালের সাথে সম্পর্কিত, কয়েকটি বছরের সাথে সম্পর্কিত, এই জন্য এটাকে অ্যান্সার করা হচ্ছে। তারপরে যদি আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি তাহলে আমরা দেখতে পাবো ইস্যুকৃত চেক, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ব্যাংক সমন্বয় বিবরণী থেকে। ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক অমর্যাদাকৃত হলে ব্যাংক হিসাবে কি এন্ট্রি দিতে হবে? এখানে একটু বলে রাখি, এন্ট্রি মানে হচ্ছে জাবেদা, এন্ট্রি মানে জাবেদা, আর পোস্টিং মানে হচ্ছে খতিয়ান। তো এন্ট্রি মানে যদি জাবেদা হয় তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীতে আসলে আমরা কোন লেনদেনগুলোর জন্য জাবেদা দিই, আমরা এখানে যদি একটু বোঝার চেষ্টা করি কোন লেনদেনগুলোর জন্য জাবেদা দিই, আমি একটু বলে রাখি। সেটা হচ্ছে একটা হচ্ছে পাস বই আর একটা হচ্ছে নগদান বই। পাস বই প্রস্তুত করে ব্যাংক আর নগদান বই প্রস্তুত করে আমানতকারী। সুতরাং এই আমানতকারী তার বইয়ে যে লেনদেনগুলো যায়, আমরা যদি খেয়াল করি কোন লেনদেনগুলো আমানতকারীর বইতে যায়, সেগুলো হবে হচ্ছে ডেবিট মেমো আর ক্রেডিট মেমো। তো এই ডেবিট মেমো আর ক্রেডিট মেমোর জন্যই আমরা শুধুমাত্র কি দিব, জাবেদা দেবো। আমি আবার একটু ক্লিয়ার করে দিই, ব্যাংক হিসাবে যায় হচ্ছে ডিপোজিট ইন ট্রানজিট, জমাকৃত চেক আদায় হয়নি, আউটস্ট্যান্ডিং চেক, ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক অমর্যাদাকৃত হয়েছে, এই দুইটা যায় হচ্ছে পাস বইতে। আর নগদান বইতে কি যায়, ডেবিট মেমো, ক্রেডিট মেমো। তো এই ডেবিট মেমো আর ক্রেডিট মেমোর জন্য আমরা কি করব, জাবেদা দিব, এবং জাবেদা দেবে কি, আমানতকারী। আমি আরো একবার ক্লিয়ার করে দিচ্ছি এই জায়গাটা, সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর ভুলগুলোর জন্য জাবেদা দেওয়া হয়। ব্যাংক সমন্বয় বিবরণীর যে ভুলগুলোর জন্য জাবেদা দেওয়া হয় সেটা হচ্ছে আমানতকারীর বইয়ের নগদান বইয়ের সাথে সম্পর্কিত ডেবিট মেমো, ক্রেডিট মেমো, এবং এই বই জাবেদা দেয় কি, আমানতকারীর বইতে জাবেদা দেয়। সুতরাং এই যে ইস্যুকৃত চেক বা আউটস্ট্যান্ডিং চেক, অপরপক্ষে যদি এখানে এইটা না দেখে থাকতো জমাকৃত চেক আদায় হয়নি বা ডিপোজিট ইন ট্রানজিট, এই জিনিসগুলোর জন্য আসলে কোনো জাবেদা দিতে হয় না, বা ব্যাংক কোনো প্রকার জাবেদা দেয় না। জাবেদা দেখবে কি আমানতকারী, এবং আমানতকারীর পক্ষের ভুলের জন্য ডেবিট মেমো, ক্রেডিট মেমোর জন্য জাবেদা দিবে। এরপরে যদি আমরা নেক্সট প্রশ্নে চলে আসি, সেটা বলা হচ্ছে একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা থেকে কি জানা যায়? তো আমরা প্রথমেই বলছিলাম বিভিন্ন জিনিসগুলো আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব প্রশ্ন থেকে। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি, আর্থিক অবস্থা আর আর্থিক ফলাফল, এই প্রশ্নটা যদি এইভাবে না আসে, আর্থিক অবস্থা না এসে আর্থিক ফলাফল হতো, তাহলে অ্যান্সার হতো লাভ লোকসান হিসাব। তো আর্থিক অবস্থা হচ্ছে উদ্ধৃত্তপত্রের মাধ্যমে জানা যায় এবং নির্দিষ্ট দিন তারিখ সময় বিন্দুতে উদ্ধৃত্তপত্র প্রস্তুত করা হয়। তাহলে আর্থিক অবস্থা জানা যায় উদ্ধৃত্তপত্র থেকে, এবং উদ্ধৃত্তপত্র প্রস্তুত করা হয় নির্দিষ্ট দিন তারিখ সময় বিন্দুর জন্য। অন্য যে সকল আর্থিক বিবরণী আছে, যেমন নগদ প্রবাহ বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, লাভ লোকসান বিবরণী, এগুলো প্রস্তুত করা হয় নির্দিষ্ট হিসাবকাল বা সময়কালের জন্য। আর উদ্ধৃত্তপত্র প্রস্তুত করা হয় নির্দিষ্ট দিন তারিখ সময় বিন্দুর জন্য, এবং আর্থিক অবস্থা জানা যায় উদ্ধৃত্তপত্রের মাধ্যমে, আর আর্থিক ফলাফল জানা যায় লাভ লোকসান হিসাবের মাধ্যমে। তারপরে বলা হচ্ছে নিচের কোন নীতি অনুসারে সমন্বয় জাবেদা দেওয়া হয়? তো
তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ব্যয় নীতি বলে আসলে কোনো নীতি নেই, নীতিটার নাম হবে ব্যয় স্বীকৃতি নীতি, এখানে এটা কোনো নীতি না। তারপরে আসতেছে হচ্ছে সমন্বয় নীতি। সমন্বয় জাবেদা দেওয়া হয় কোন নীতি অনুযায়ী? সমন্বয় জাবেদা আসলে দেওয়া হয় হচ্ছে হিসাবকাল ধারণা অনুযায়ী, কিন্তু হিসাবকাল কোনো অপশন এখানে নাই। তাহলে হিসাবকাল যদি অপশনে না থাকে, হিসাবকাল ধারণার দুইটা নীতি হচ্ছে মিলকরণ নীতি আর ব্যয় স্বীকৃতি নীতি। এখানে ব্যয় স্বীকৃতি নীতি বলে কোনো নীতি নেই, তাহলে মিলকরণ বিবরণী আছে, মিলকরণ বিবরণী, তাহলে অ্যান্সারটা হবে মিলকরণ বিবরণী। আর মিলকরণ বিবরণী সম্পর্কে আরো কয়েকটা তথ্য দেওয়া জরুরি। মিলকরণ বিবরণীর অপর নাম হচ্ছে ম্যাচিং নীতি বা ব্যয় স্বীকৃতি নীতি। আয়ের বিপক্ষে ব্যয়কে প্রদর্শন করা মিলকরণ নীতির মূল বক্তব্য। হিসাবকালে সংগঠিত ব্যয় নগদে হোক বা বকেয়াতে হোক সেটা আমরা লিপিবদ্ধ করব বা বকেয়া ভিত্তিতে প্রতিষ্ঠিত। অগ্রিম বা অগ্রপ্রদত্ত ব্যয় আমরা লিপিবদ্ধ করব না। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়া এই নীতির ভিতর অন্তর্ভুক্ত। অবচয় অবলোপন শূন্যীকরণ ব্যয় হিসাব লিপিবদ্ধ হয়। বিক্রয়ের উপর যদি কুঋণ সঞ্চিতি নির্ণয় করি তাহলেও সেটা মিলকরণ নীতির উপর যাবে। আবার যদি দেনাদারের উপর কুঋণ সঞ্চিতি নির্ণয় করা হয় তাহলে সেটা রক্ষণশীল নীতির উপর যাবে, মধ্যে যাবে। তো এই জিনিসগুলো আসলে আমাদের সবকিছু ক্লিয়ার হয়ে থাকতে হবে। তারপর একটা প্রশ্ন এসেছে অঙ্ক। অঙ্কটা করতে গেলে আমরা সবাই সবসময় কোশ্চেন মার্কেট থেকে খেয়াল করবে। এখানে চেয়েছে মালিকানা সত্ত্ব কত। ওকে, আমরা এই অঙ্ক করার সময় ইকুয়েশনটা আমাদের লিখতে হবে a = l প্লাস ও ই, এবং এখানে দেখবো কোশ্চেনে কি চেয়েছে, কোশ্চেনে চেয়েছে মালিকানা সত্ত্ব, তাহলে এটাকে আমরা প্রথমে মার্ক করলাম মালিকানা সত্ত্ব। তাহলে ওদিকে সম্পত্তি কমেছে, সম্পত্তির পরিমাণ যদি কমে তাহলে মালিকানা সত্ত্ব কি হবে? সমান সমান হওয়ার জন্য হ্রাস পাবে। তারপরে বলেছে হচ্ছে দায় 90,000 টাকা কমেছে, দায় যদি কমে সমান সমান হতে গেলে কি করতে হবে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তাহলে 50,000 হ্রাস, 50,000 হ্রাস আর 40,000 প্লাস, তাহলে উত্তর কত হয়? তাহলে উত্তর হবে 40,000 টাকা বেড়েছে। তারপর বলছি নিচের কোনটি উৎপাদন ব্যয়ের উপাদান নাই? উৎপাদন ব্যয়ের উপাদান হচ্ছে প্রত্যক্ষ উপাদান হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, পরোক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, এগুলো প্রত্যক্ষ পরোক্ষ উপাদান। তবে মেশিন অপারেটরের বেতন হচ্ছে উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত নয়, অপারেটরের বেতনটা এর অন্তর্ভুক্ত হয় না। তারপরে যদি নেক্সট কোশ্চেনে চলে যায়, নিচের কোন আইটেমটি সাধারণত সমন্বয়যোগ্য নয়? সমন্বয়যোগ্য নয় বলতে প্রথমে বলেছিলাম কোনগুলো সমন্বয়যোগ্য হবে, যদি কোনো হিসাবের পূর্বে, নামিক হিসাবের পূর্বে অগ্রিম বা বকেয়া থাকে, তাহলে এগুলোর আগে অগ্রিম বা বকেয়া আছে, বকেয়া অনার্জিত, আর অর্জিত মানে যেটা অর্জিত হয়ে গেছে, তাহলে এটা নামিক হিসাব, এটা সমন্বয় করার কিছু নেই। নিচের কোনটি সার সংক্ষেপণ প্রক্রিয়া? মনে রাখতে হবে সার সংক্ষেপণ প্রক্রিয়া হচ্ছে রেওয়া মিল। আর যদি বলে লিপিবদ্ধকরণ প্রক্রিয়া কোনটে, তাহলে অ্যান্সার হতো জাবেদা। যদি বলতো শ্রেণীবদ্ধকরণ কোনটা, তাহলে হতো খতিয়ান। পরবর্তী কোশ্চেনে চলে আসবো এবং এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হচ্ছে অবচয় সঞ্চিতি কোন ধরনের হিসাব? আমরা একটু খেয়াল রাখবো, হিসাব আমাদের সম্পত্তি, দায়, আয়, ব্যয়, মূলধন, এবং এই সম্পত্তিকে যেটি কমাবে সেটাকে বলা হয় বিপরীত সম্পত্তি বা কন্ট্রা সম্পত্তি। দায়কে যেটা কমাবে সেটা বিপরীত দায় বা কন্ট্রা দায়, আয়কে যেটা কমাবে সেটা বিপরীত আয়, ব্যয়কে যেটা কমাবে সেটা বিপরীত আয়। আমি যদি উদাহরণস্বরূপ বলি, ক্রয় হচ্ছে খরচ, এখন যদি ক্রয় বাড়টা হয়, ক্রয়কে কমাই দিবে, তাহলে এটা হবে বিপরীত ব্যয়বাচক হিসাব। ঠিক একইভাবে অবচয় সঞ্চিতি, দেনাদার বাট্টা সঞ্চিতি, কুঋণ সঞ্চিতি, এই জিনিসগুলো আমাদের সম্পত্তিকে কমায় দেয় এবং এইগুলো হচ্ছে বিপরীত সম্পত্তিবাচক হিসাব। তারপরে একটা অঙ্ক আছে এখানে, আমরা প্রথমে কোশ্চেন মার্কে চলে আসবো। অঙ্ক করার সময় বাট্টার পরিমাণ প্রশ্ন করেছে, এখানে আসলে দেখতে হবে বাট্টার পরিমাণের শর্ত কি দেওয়া আছে, 2, 10 and 30, অর্থাৎ 10 দিনের ভিতর পরিশোধ করলে আমরা 2% বাট্টা পাবো, তবে 30 দিনের ভিতর পরিশোধ করতেই হবে। এখন পণ্য কিনেছিলাম কত টাকার? 6,000 টাকার, আর ফেরত দেওয়া হয়েছে কত টাকা? 1,000 টাকা। তাহলে 6,000 থেকে 1,000 আমাদের গণ্য হবে না, 1,000 প্রথমে আমরা বিয়োগ দিব, তাহলে থাকবে কত? 5,000। তাহলে এখানে আমাদের 5,000 টাকা পণ্য ক্রয় করছি এবং এটা বাট্টাকালীন সময়ের ভিতর পরিশোধ করছি। তাহলে 5,000 টাকার উপরে আমরা এখন বাট্টা ধরবো, তাহলে 5,000 গুণ 2%। পার্সেন্টের জন্য আমরা দুইটা শূন্য কেটে দেবো, 5,000 থেকে দুইটা শূন্য কাটা, তাহলে কত থাকে? 50, আর এই পাশে কত থাকে? 2, তাহলে উত্তর কত হবে? 100। সবাই একটু যারা দেখতেছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন, এখনো শেষ হয়নি। পরবর্তীতে চলে আসি নেক্সট কোশ্চেন, একটি ম্যাথমেটিক্যাল কোশ্চেন। বলা হচ্ছে নিম্নলিখিত তথ্যসমূহ হতে মোট বিক্রয় ও নিট মুনাফা নির্ণয় করতে হবে। আমরা জানি নিট মুনাফা হচ্ছে মোট লাভ থেকে
মোট লাভ থেকে বিভিন্ন যে খরচগুলো আছে সেগুলো বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়। আর মোট বিক্রয় হচ্ছে আমাদের যে বিক্রিত পণ্যের ব্যয় আছে তার সাথে আমাদের মুনাফা যোগ করতে হবে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আছে ৮৩,০০০, বিক্রিত পণ্যের ব্যয় আছে ৮৩,০০০, এর সাথে আমাদের মোট মুনাফা যোগ করতে হবে ৭৯,৬০০। আমরা একটু সহজে করার চেষ্টা করব। ৮৩,০০০, ৭৯,০০০। তাহলে ৭৯ কে আমরা প্রথমে ৮০ তে কনভার্ট করি, তাহলে এখানে ৯০০ থেকে 400 যোগ করে দিই, তাহলে কত হয় ৮০,০০০। ৮০,০০০ আর ৮৩,০০০, ৮০ ১,৬০,০০০ আর ৩,০০০ ছিল ১,৬৩,০০০। এখান থেকে ৪০০ নিয়ে গেছিলাম, আর থেকে কত ৫০০, তাহলে ১,৬৩,৫০০। তো এখানে দুইটা আছে ১,৬৩,৫০০, তাহলে দ্বিতীয়টা আমাদের যোগ বিয়োগ করতে হবে। যদি একটাই থাকতো ১,৬৩,০০০, তাহলে আর দ্বিতীয়টা যোগ করার দরকার হতো না। এখন বলা হচ্ছে নিট মুনাফা। নিট মুনাফা হচ্ছে মোট মুনাফা থেকে আমাদের বাদ দিতে হবে পরিচালন খরচ। তাহলে মোট মুনাফা থেকে পরিচালন খরচ, তাহলে ৭৯,০০০ আর হচ্ছে ৩৯,০০০, একটু একটু যোগ বিয়োগ করব। তাহলে প্রথমে ৯ আমরা কেটে দিই, তাহলে থাকে কত ৩০,০০০ আর ৭০,০০০। তাহলে ৭০,০০০ থেকে ৩০,০০০ বাদ দিলে থাকে কত ৪০,৬০০, আর এখানে আছে কত ৫০০। তাহলে ৪০,৬০০ থেকে ৫০০ বাদ দিয়ে দিলে কত থাকবে ৪০,১০০। তাহলে বলছে নিচের কোনটি আয় বিবরণীতে দেখানো হয় না। আমরা জানি আয় বিবরণীতে দেখানো হয় আয় ও ব্যয়, অর্থাৎ নামিক হিসাবগুলো আমরা দেখাই। তাহলে দেখাবো না কোনটা, যেগুলো সম্পত্তি দায় মালিকানা সত্ত্ব, যেগুলো উদ্ধৃত্ত পত্রে দেখাই। তাহলে লাভ লোকসান নামিক হিসাব, আয়কর খরচ নামিক হিসাব, বিক্রয় বাট্টা নামিক হিসাব, এবং বিক্রয় বাট্টা হচ্ছে বিপরীত আয়বাচক হিসাব, যেটা আয়টাকে কমাই। তাহলে আমরা আসছে এখন শেয়ার প্রিমিয়াম। শেয়ার প্রিমিয়াম কি? শেয়ার প্রিমিয়াম আমাদের জন্য দায়। শেয়ার প্রিমিয়াম আমাদের জন্য একটি দায়। তাহলে শেয়ার বাট্টা কি? শেয়ার অবহার কি? শেয়ার অবহার হচ্ছে আমাদের জন্য সম্পদ, আর এটাকে বলা হয় অলিক সম্পদ। তাহলে শেয়ার প্রিমিয়াম হচ্ছে আমাদের জন্য দায়, আর শেয়ার অবহার হচ্ছে আমাদের জন্য সম্পদ, যেটাকে বলা হচ্ছে অলিক সম্পদ। এখন অলিক সম্পদ কি? অলিক সম্পদ হচ্ছে এমন কিছু খরচ যেগুলোকে আসলে খরচ কিন্তু আমরা সম্পদ হিসেবে গণ্য করি, যেমন প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ, অলিক সম্পদ, শেয়ার বাট্টা, অলিক সম্পদ। তারপরে যদি বলি লাভ ক্ষতি হিসাবের ক্ষতির দিক, ক্ষতির ব্যালেন্স, সেটাও আমাদের অলিক সম্পদ বা প্রাথমিক খরচ, এগুলো সব চলে যাবে। এই ধরনের নেক্সটে আমাদের সেম যে একটা প্রশ্নটা বোঝার চেষ্টা করলাম সেটা চলে আসছে, এগুলো আসলে প্রকৃতপক্ষে সম্পদ না কিন্তু খরচ, তারপরে আমরা সম্পদ হিসেবে দেখাই, সেগুলোকে বলা হয় অলিক সম্পদ, ভুয়া সম্পদ। অলিক বা ভুয়া সম্পদ। তো অলিক বা ভুয়া সম্পদের ভিতর কি আছে? প্রাথমিক খরচ। আর যে ব্যবসায় চিহ্ন, লাইসেন্স, কপিরাইট, ব্যবসায় চিহ্ন, লাইসেন্স বা কপিরাইট, এগুলো আমাদের চলে যাবে কিসের ভিতরে? এগুলো চলে যাবে অস্পর্শনীয় সম্পত্তির ভিতরে। তাহলে আমরা যখন সম্পত্তির শ্রেণী বিভাগে চলে আসছে, আমরা সম্পত্তির শ্রেণী বিভাগটা আবার একটু বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে অস্পর্শনীয় সম্পদের ভিতর অন্তর্ভুক্ত হবে সুনাম, প্যাটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, ট্রেড নেম, লাইসেন্স, ফ্র্যাঞ্চাইজ। আর অলিক বা ভুয়া সম্পদ বা অবাস্তব বা কাল্পনিক সম্পদ হচ্ছে যেগুলো এক প্রকার খরচ, কোনো সম্পদ নয়, সেগুলোর ভিতর অন্তর্ভুক্ত থাকবে প্রাথমিক খরচ, শেয়ার অবহার, ঋণপত্রের অবহার, লাভ ক্ষতি হিসাবের ডেবিট চেক। তো অলিক সম্পদ এক প্রকার খরচ, আমরা এতটুকু যদি মনে রেখে অ্যান্সার করতে পারবো। আর অস্পর্শনীয় সম্পদ আমরা বাকি যেগুলো দেখতে পাচ্ছি এগুলো আসলে স্পর্শ করা যায় না কিন্তু সম্পদ হিসেবে গণ্য করা হয়। তার বলছে নিচের কোনটি হিসাব সমীকরণের বর্ধিত রূপ। তাহলে হিসাব সমীকরণের বর্ধিত রূপ বলতে আগে আমরা শর্ট ফর্মটা দেখে নিই, a = l + ওই। এই ফর্মটা নেই কোথায় কোথায়, a = l + ওই আছে, a = l + ওই নেই, তাহলে b নাম্বার কাটা। a = l + ওই নেই, d নাম্বার কাটা। এখন অ্যান্সার হবে a অথবা c। তাহলে এবার পরবর্তী রূপটা দেখি। আমরা জানি মূলধনের সাথে উত্তোলনটা বিপরীত মালিকানা সত্ত্ব, উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কমে যায়, তাহলে বিপরীত মালিকানা সত্ত্ব যেহেতু, তাহলে সি নাম্বারটা অ্যান্সার হবে। এটা তো অটোমেটিক ভুল হয়ে গেল, বাকি অংশটুকু আর দেখারও দরকার নেই, এটা অ্যান্সার। এবং উত্তোলনের এক মালিকানা প্রতিষ্ঠানের জন্য যার নাম উত্তোলন, কোম্পানি সংগঠনের জন্য তার নাম হচ্ছে ডিভিডেন্ড বা লভ্যাংশ। আমরা একটু খেয়াল করব, উত্তোলন যেটা এক মালিকানা প্রতিষ্ঠানের জন্য যেটি উত্তোলন বলা হয়, সেটাই হচ্ছে আবার কোম্পানি সংগঠনের জন্য ডিভিডেন্ড বা লভ্যাংশ নামে পরিচিত, একই নাম। পরবর্তীতে কি হিসাব বিজ্ঞানের নীতি অনুসারে এনএস কর্পোরেশন তার নগদ আয় আদায়ের পরিবর্তে অর্জিত লাভ হলেই লিপিবদ্ধ করবে? এটি কোন নীতি অনুযায়ী হবে? আয় স্বীকৃতি নীতি। এখন যখন আয় স্বীকৃতি নীতিটা আসছে তখন আয় স্বীকৃতি নীতির মূল বক্তব্যটা আমরা একটু দেখে নেব। আয় স্বীকৃতি বলতে হিসাবকালে অর্জিত আয়, আমার যে হিসাবকালের আয় সেই হিসাবকালে অর্জিত হলে লিপিবদ্ধ করতে হবে, সেটা নগদে হোক বা বাকিতে হোক, এবং এটি বকেয়া ভিত্তির উপর প্রতিষ্ঠিত। তারপরে বলা হচ্ছে অগ্রিম বা অনুপার্জিত আয়, যেটা আসলে এই বছরের আয় না, এই বছরের আয় না হলে আমরা লিপিবদ্ধ করব না। বকেয়াটা আমাদের এই বছরে কিন্তু টাকা পাই নাই, টাকা পেয়ে গেছে, এই বছরের আয় লিপিবদ্ধ করব। তাহলে এখানে কি বলা হচ্ছে? তাহলে এখানে বলা হচ্ছে
যে আমার নগদ বা বাকিতে যে আয়গুলো থাকবে সেগুলো আমরা লিপিবদ্ধ করব, কিন্তু অগ্রিম বা অনুপার্জিত যেটা আসলে এই বছরের না সেটা আমরা লিপিবদ্ধ করতে পারবো না। তারপর নেক্সট যদি চলে আসি, কোন ঘটনাটি লেনদেন নয়? মজুদ পণ্যের মূল্য বৃদ্ধি লেনদেন নয়। তড়িৎ অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে নিচের কোনটি বিবেচনা করা হয় না? তড়িৎ অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে আমরা মজুদ পণ্যকে বিবেচনা করি না। সকল সম্পত্তি ডেবিট, সকল সম্পত্তি ডেবিট, সকল সম্পত্তি ডেবিট, সকল দায়ী ক্রেডিট, মালিকানা সত্ত্ব ক্রেডিট হলে কোন জাবেদা হয়? এটা হচ্ছে সবার প্রথমে আমরা মূলধন নির্ণয় করি। আমাদের সম্পত্তি হিসাব ডেবিট, নগদ থাকলে ডেবিট দিই, আসবাবপত্র থাকলে ডেবিট দিই, কোনো জায়গাতে ব্যাংক লোন নিলে সেটা ক্রেডিট দিয়ে দিই, আর বাকি অংশটুকু মালিকানা সত্ত্বে চলে যায়। এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক জাবেদার অংশ। এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের অবচয় কোন ধরনের সম্পত্তির উপর ধার্য করা হয়? অর্থাৎ অবচয়টা স্থায়ী সম্পত্তির উপর ধার্য করা হয়। এবং অবচয়ের তিনটি মৌলিক বিষয় হচ্ছে অবচয় আমরা সব সময় স্থায়ী সম্পত্তির উপর লিপিবদ্ধ করব। আর অবচয়ের আমাদের ক্ষেত্রে অবচয় নির্ণয়ের ক্ষেত্রে আর অবচয় চ্যাপ্টারটা আমরা যখন পড়বো তখন অবচয়ের আরো তিনটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই জিনিসগুলোর উপর আমাদের লক্ষ্য রাখতে হবে, তাহলে আমরা আসলে সঠিকভাবে সবকিছুর উত্তর দিতে পারবো। তাহলে অবচয়ের তিনটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য বা অর্জন মূল্য, আনুমানিক আয়ুষ্কাল বা জীবনকাল, আর ভগ্নাবশেষ মূল্য বা অবশিষ্ট মূল্য। আমি আবারও বলে দিচ্ছি, সম্পত্তির ক্রয় মূল্য বা অর্জন মূল্য, আনুমানিক আয়ুষ্কাল বা জীবনকাল, আর ভগ্নাবশেষ মূল্য। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, একটু বোঝার চেষ্টা করতে হবে, অনেক বড় প্রশ্ন কিন্তু আসলে এত কিছু দেখার কিছু নেই এখানে। মনে হচ্ছে একটি মোটর গাড়ি 8,000 টাকা দিয়ে কেনা হয়েছে, যার মধ্যে 36 টাকা পেট্রোলিয়াম খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ পেট্রোলিয়াম খরচ তো আমাদের মুনাফা জাতীয় খরচ, এটা মূলধন জাতীয় খরচে লিপিবদ্ধ করা যাবে না, এটা হচ্ছে আমাদের নীতিগত ভুল। কিন্তু আমরা লিপিবদ্ধ করে ফেলছি। এখন লিপিবদ্ধ করে ফেললে A = L + OE তে বা আর্থিক বিবরণী সমূহের ভিতরে কি কি প্রভাব পড়বে, তাহলে একটু যদি খেয়াল করি, 36 টাকা আমাদের পেট্রোলিয়াম খরচ, তাহলে খরচ হলে মালিকানা সত্ত্ব হ্রাস পাওয়ার কথা, অর্থাৎ আমাদের মুনাফা হ্রাস পাওয়ার কথা, কিন্তু মুনাফা হ্রাস হয়নি, অর্থাৎ অপোজিট হয়ে গেছে, অর্থাৎ মুনাফা বৃদ্ধি হয়ে গেছে। আর সম্পত্তিতে আসলে 8,000 টাকা দেখানোর কথা ছিল, আমি আরো 36 টাকা বেশি দেখিয়ে ফেলেছি, অর্থাৎ সম্পত্তি আমার 36 টাকা বেড়ে গেছে, অর্থাৎ সম্পত্তিও বেড়ে যাচ্ছে, মুনাফাও বেড়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার কি হবে? মুনাফা ব্যয় হিসেবে মুনাফা আমাদের এখানে ব্যয় হিসেবে মুনাফা কম দেখানোর কথা ছিল, কিন্তু আমরা এই ব্যয়টা দেখাচ্ছি না, ব্যয়টা মিস হয়ে গেছে। তাহলে মিস হয়ে গেলে এটা কি হবে? ব্যয় কম দেখাবে, আর ব্যয় কম দেখালে লাভ কি হবে? প্রফিট এখানে বেশি হবে। তাহলে লাভ কমেছে এবং সম্পত্তি বেড়েছে। আমরা যদি এখানে এই কোশ্চেনটা একটু আবার বিশ্লেষণ করি তাহলে একটু দেখতে পাবো, কারণ এই কোশ্চেনে একটু সবার কনফিউশন থাকে, এই জন্য আমরা এই কোশ্চেনটা আবার একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। আমরা সবাই একটু কোশ্চেনটা নিজেরা যদি একটু দেখি, একবার পড়ে নিই কি দেওয়া আছে। এখানে বলা হচ্ছে, একটি মোটর গাড়ি 8,000 টাকা দিয়ে কেনা হয়েছে, যার মধ্যে 36 টাকা পেট্রোলিয়াম খরচ অন্তর্ভুক্ত আছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে এখানে আমরা প্রথমে সম্পত্তির বিষয়টা দেখি। সম্পত্তি বেড়েছে এতটুকু আমরা শিওর, কারণ সম্পত্তিতে অন্তর্ভুক্ত করেছি। তাহলে সম্পত্তি কমেছে দিয়ে আছে বি নাম্বারে কাটা, স্থায়ী সম্পত্তি কমেছে ডি নাম্বার কাটা। এখন দুইটা আছে এ নাম্বার আর সি নাম্বার, এখানে যে অ্যানসারটা দেওয়া আছে এটা আসলে ভুল। আচ্ছা, কেন সি নাম্বার ভুল আর এ নাম্বার রাইট? কারণ খরচটা আসলে আমরা অন্তর্ভুক্ত করিনি, আর জানি খরচ যদি আমরা কম দেখাই তাহলে আমাদের প্রফিট বেশি হবে, খরচ কম দেখালে প্রফিট বেশি হবে। তাহলে লাভ বেড়েছে 36 টাকা, সম্পত্তিতে যোগ করে দিচ্ছি, এই কারণে সম্পত্তি বেড়েছে 36 টাকা। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে আসলে এ নাম্বার। এখানে একটু ভুল আছে কোশ্চেনটা, যার কারণে একটু কনফিউশন হচ্ছিল। তারপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে আসবো, পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব। এখান থেকে মনে রাখতে হবে প্রত্যেক বছরই ম্যান্ডেটরি একটা কোশ্চেন হিসাব বিজ্ঞানের নীতিমালা পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব থেকে থাকবে। তো এখানে যদি আমরা প্রশ্নটি একটু পড়ার চেষ্টা করি, একটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রারম্ভিক মজুদ আছে 23,000। আমরা প্রথমে কোশ্চেন মার্কে চলে যাবো অ্যাকচুয়ালি, বছরে ক্রয় কত, আসলে এখানে ক্রয় হবে না, কৃত পণ্যের ব্যয় কত হবে। তা আমরা জানি কৃত পণ্যের ব্যয়ের নির্ণয় সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয়, এখানে বিক্রিত পণ্যের ব্যয় নেই, মাইনাস সমাপনী মজুদ। তাহলে প্রথম অপশনটা হচ্ছে কৃত পণ্যের ব্যয় কত, সেক্ষেত্রে সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয়, কৃত পণ্যের ব্যয় মাইনাস, ওকে, এখানে কৃত পণ্যের ব্যয় চেয়েছে কোশ্চেন, এখানে কৃত পণ্যের ব্যয় চেয়েছে। তাহলে কৃত পণ্যের ব্যয় ছেলে এখানে আমাদের বিয়োগ হবে
এখানে আমাদের বিয়োগ হবে প্রারম্ভিক মজুদটা, আমাদের এখানে আসলে বিয়োগ হবে। কোশ্চেন এখানে একটু ভুল আছে, এখানে হবে কৃত পণ্যের ব্যয়। তাহলে কৃত পণ্যের ব্যয় সূত্র হলো প্রারম্ভিক মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ। তাহলে আমাদের এখানে বিক্রিত পণ্যের ব্যয়টা নেই, বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে হবে। তাহলে প্রথম স্লটে আমরা পাচ্ছি ২৭,০০০ মাইনাস ২৩,০০০, আরেকটা বিক্রিত পণ্যের ব্যয় এটা নেই। তাহলে এটা বের করার সূত্র কি আমাদের প্রথম অংশ হয়ে গেছে। আমরা বিক্রিত পণ্যের ব্যয় এসে আবার এখানে বসাই দিলে অ্যান্সার মিলে যাবে। তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার, তাহলে যেই মূল্যের উপর মুনাফার হার দেওয়া থাকবে সেই মূল্যটা হবে ১০০, মুনাফা ২৫। তাহলে ক্রয় মূল্য ১০০ হলে মুনাফা ২৫ হলে বিক্রয় মূল্য ১২৫। ঠিক অপোজিট ভাবে এখানে যদি বিক্রয় মূল্যের উপর মুনাফা দেওয়া থাকতো তখন কি হতো, বিক্রয় মূল্য ১০০, মুনাফা ২৫, আর ক্রয় মূল্য হচ্ছে বা বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে ৭৫। তো এভাবে আমরা একটু দেখব। এখন আমাদের কোশ্চেনে আমাদের দরকার কি বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় কত, যেটা দরকার সেটাতে গুণ হবে বিক্রিত পণ্যের ব্যয় ১০০। তাহলে ১০০ বাদ দিলে আর থাকে কত, ১২৫। ১২৫ নিচে এবং ১২৫ হচ্ছে এখানে বিক্রয়, তাহলে বিক্রয়ের একটা অ্যামাউন্ট দেওয়া থাকবে অবশ্যই ১,১৬,০০০। এবার আমরা একটু কাটাকাটি করব। ১০০-র ভিতর ২৫ যায় ৪ বার, ১২৫-এর ভিতর যায় ৫ বার, ৫ ৫০-এর ভিতর যায় ১০ বার, ১০০-র ভিতর যায় ২০ বার, ১৫০-র ভিতর যায় ৩০ বার, আর ৬০-এর ভিতর যাবে আর ১০ বার, আর ২ বার। তাহলে কত হলো, ৩২। তাহলে থাকে কত, ৩২ গুণ ৪, ৩ এ ৪ এ ১২, ৪ দুগুণে ৮, ১,২৮,০০০। এখন তাহলে আমাদের যোগ বিয়োগ করতে হবে। আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে গিয়েছি এবং বিক্রিত পণ্যের ব্যয়টা এখানে যোগ হবে। তাহলে প্রারম্ভিক মজুদ আর সমাপনী মজুদ কাটাকাটি করলে কত থাকবে, ৪,০০০। ৪,০০০ প্লাস হবে, তাহলে ১,৩২,০০০-এর সাথে ৪,০০০ থাকলে ৪,০০০ যোগ করলে অ্যান্সার হবে ১,২৮,০০০, আর ৪,০০০ ১,৩২,০০০। এখানে অপশনটা দেওয়া নেই, ১,৩২,০০০ অ্যান্সার হবে। তারপরে নেক্সট কোশ্চেনে চলে আসি। ধারে বিক্রয়ের উপর নির্দিষ্ট হারে কুঋণ সঞ্চিতি। আমি প্রথমে বলছিলাম মিলকরণ নীতি বা ম্যাচিং নীতি বা ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী ধারে বিক্রয়ের উপর নির্দিষ্ট হারে কুঋণ সঞ্চিতি ধার্য করা হয়। আর যদি এখানে ধারে বিক্রয়ের পরিবর্তে এখানে যদি দেনাদারের উপর কুঋণ সঞ্চিতি দিত তাহলে হতো হচ্ছে রক্ষণশীলতার নীতি অনুযায়ী। তারপর বলছে রবিনের কাছ থেকে প্রাপ্ত টাকা পিটারের নামে ক্রেডিট করা হয়েছে। এটা কোন ধরনের ভুল, এটা আসলে লেখার ভুল না। আমরা যদি টাকার অ্যামাউন্টটা ভুল করি তখন সেটা লেখার ভুল হয়, কিন্তু একজনের নামের পরিবর্তে যদি আরেকজনের নামে এন্ট্রি দিয়ে দিই তাহলে সেটা হয় বিয়ে দাখিলার ভুল। একটু মনে রাখবে, একজনের নামের পরিবর্তে আরেকজনের নাম দিলে সেটা হবে বিয়ে দাখিলার ভুল। আর যদি আমরা একজনের নামের পরিবর্তে আরেকজনের নাম দিই বিয়ে দাখিলার ভুল। আর লেখার ভুল হবে যদি আমরা টাকার অ্যামাউন্টে ভুল করি। শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেওয়া হলে, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেওয়া হলে A = L + OE তে কি প্রভাব পড়বে। লভ্যাংশ বা উত্তোলন একই কথা। লভ্যাংশ হচ্ছে কোম্পানি সংগঠনের জন্য আর উত্তোলন হচ্ছে এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। আর লভ্যাংশ আর উত্তোলনের ক্ষেত্রে হিসাবটা সেম হবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি, মালিকানা সত্ত্ব হ্রাস। যদি এখানে আমরা স্টক লভ্যাংশ দিই, আসলে স্টক লভ্যাংশ দিলে আমাদের লভ্যাংশ বললে মালিকানা সত্ত্ব হ্রাস, লভ্যাংশ বললে মালিকানা সত্ত্ব হ্রাস। তবে এখানে যদি স্টক লভ্যাংশ থাকে অর্থাৎ আরো শেয়ার ইস্যু করা হয়েছে তাহলে শেয়ার ইস্যুর কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি, আর লভ্যাংশ দেওয়ার কারণে মালিকানা সত্ত্ব হ্রাস। কিন্তু এখানে যদি এটা না দিয়ে থাকে নগদ লভ্যাংশ দেওয়া হলো তাহলে এখানে সম্পত্তি হ্রাস পাবে। যদি নগদ লভ্যাংশ দেওয়া থাকে তাহলে এখানে সম্পত্তিটা হ্রাস পাবে। আর যদি নগদ লভ্যাংশ বলা না থাকে, শুধু লভ্যাংশ প্রদান বলা থাকে, তাহলে আমি তিনটা আরেকবার একটু দেখি। যদি স্টক লভ্যাংশ বলে তাহলে লভ্যাংশ বললেই ওনার্স ইকুইটি মাইনাস, এটা সবার প্রথম সত্য। আর যদি এর পরিবর্তে স্টক ইস্যু করা হয় তাহলে OE + OE মাইনাস। তারপর এটা যদি বলা হচ্ছে নগদে লভ্যাংশ দেওয়া হলো তাহলে সম্পত্তি মাইনাস আর OE মাইনাস। প্রত্যেক জায়গায় একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে OE মাইনাস। আবার যদি বলে বাকিতে লভ্যাংশ ঘোষণা করা হলো, তার মানে বাকিতে, তখন আমাদের দায় বৃদ্ধি পাবে, তখন আমাদের দায়টা বৃদ্ধি পাবে আর ওনার্স ইকুইটি তো প্রত্যেকবারই হ্রাস পাবে। তো এটা আমাদের তিনটা কোশ্চেন। যদি স্টক লভ্যাংশ ঘোষণা করা হয় বা বোনাস লভ্যাংশ ঘোষণা করা হয় তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি, মালিকানা সত্ত্ব হ্রাস। যদি নগদ লভ্যাংশ ঘোষণা করা হয় তাহলে সম্পত্তি মাইনাস, মালিকানা সত্ত্ব মাইনাস। এবং যদি লভ্যাংশ ঘোষণা করা হয় অর্থাৎ বাকিতে লভ্যাংশ, তাহলে
প্রত্যেকটা জায়গায় একটা জিনিস কমন, সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব হ্রাস, লভ্যাংশ হোক বা উত্তোলন হোক। আর যদি ঘোষণা করা হয় তাহলে আমাদের এখানে দায়ের উপর একটা ইম্প্যাক্ট পড়বে। তো আমরা এই সব বিষয়গুলো একটু খেয়াল রাখবো এবং পড়ার চেষ্টা করব। এই জিনিসগুলো যদি আসলে আমরা বিশ্লেষণ করে পড়তে পারি তাহলে কোন চ্যাপ্টার আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং কোন চ্যাপ্টার গুরুত্বপূর্ণ না, কোন চ্যাপ্টারের কোন অংশ থেকে আমাদের পড়া উচিত, এই বিষয়গুলো আসলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।